সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং ফ্যাশন ডিজাইনার শাহিন আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। ধানমন্ডি গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী জাহান আফরোজের একক চিত্রকলা প্রদর্শনী কালার্স ইন কুইল্ট। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইরানি চিত্রশিল্পী সারা হোজ্জাতির একক চিত্রকলা প্রদর্শনী মাই ড্রিম ওয়ার্ল্ড। প্রদর্শনী চলবে 20 জানুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইটার্নাল বেঙ্গল শীর্ষক প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আগামী 14 জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে শিশু কিশোর ম্যাগাজিন টইটুম্বুরের 25 বছর পূর্তি উৎসব। উৎসবে থাকছে নাচ, গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, ফ্যাশন শো, মূকাভিনয় সহ নানা আয়োজন। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। দুনিয়ার মানুষ অফিস আদালত করে ঘরে ফিরছে, আর আমার মেয়েটা যাচ্ছে একা একা অফিস করতে, নাইট ডিউটি করতে। আমার ভয় লাগে না? মামা, ভয়ের কিছু নেই। তুমি তো দেখেছো হাসপাতালে কত মেয়ে নাইট ডিউটি করছে, আর এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। জুম্মা 8 দিন আসতে পারলেন না উনি ঢাকায়, উনি সাহস দেখাচ্ছেন। অত সাহস দেখানো ভালো না, দিনকাল খুব খারাপ। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। কে আপনি? হ্যাঁ, আমি গোফরান, এইবারই কেয়ারটেকার। আপনাকে দেখাশোনা আমি করব। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। ফ্যাশন হাউস অনজন্সের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জামদানি বিপণন প্রদর্শনী। প্রদর্শনী নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন ফ্যাশন ডিজাইনার শাহিন আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, ভালো। এবারে চতুর্থবারের মতন অনজন্স আয়োজন করেছে জামদানি বিপণন প্রদর্শনী, যেটা চলবে 28 তারিখ পর্যন্ত, কিন্তু উদ্বোধনী আয়োজন ছিল গতকাল। তো কেমন ছিল, মানে পুরো ব্যাপারটি যদি আপনি আমাদেরকে বলতেন যে গতকাল উদ্বোধনী আয়োজনটা সম্পর্কে। আমরা তো এটা কয়েক বছর ধরে করছি, তো এটা চতুর্থ আয়োজন আমাদের। তো গতকাল যে উদ্বোধনী আয়োজন হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। ক্রেতাদের একটা সমাগম ছিলেন যারা অতিথি ছিলেন। এখানে আমরা জামদানি শাড়িগুলি যেমন প্রদর্শন করেছি, পাশাপাশি আমাদের যে নিজস্ব ডিজাইনে যে জামদানি মোটিভ দিয়ে আমরা যে প্রোডাক্টগুলি করেছি সেগুলোর একটা ক্রেতাদের কাছে
ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে এবং ছিল। সবাই প্রশংসা করেছে। আয়োজনের অনেকগুলি পার্ট ছিল, যে একটা পার্ট ছিল যে সাধারণত যেটা হয় যে উদ্বোধনী যে কথাবার্তা, তারপর ছোট্ট করে একটা ফ্যাশন শো ছিল। আচ্ছা। হ্যাঁ, এখানে আমরা এই জামদানি শাড়ি এবং এই জামদানি মোটিভ দিয়ে যে ডিজাইনগুলি করা হয়েছে, যে পোশাকগুলি করা হয়েছে, সেগুলি তুলে ধরা হয়েছে আয়োজনে। আচ্ছা, ফ্যাশন শোর প্রসঙ্গে আমি একটু পরে আসবো। আমি শুরুতে যেটা জানতে চাইবো যে প্রধান অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন সেখানে? উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো যে ভাইস চেয়ারম্যান মাফরুয়া সুলতানা, এবং আমাদের এখানকার বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত ডিজাইনার এবং ডিজাইন নিয়ে যিনি গবেষণা করেন, ক্রাফট কাউন্সিলের প্রেসিডেন্ট চন্দ্রশেখর সাহা। তো এই প্রদর্শনী সম্পর্কে বা অঞ্জনস যে প্রতি বছর এটা আয়োজন করে থাকছে, এটা সম্পর্কে আসলে অতিথিদের মন্তব্য কেমন ছিল? এখানে আমরা একটা কথা না বললেই নয় যে আমাদের যে প্রথম যে আয়োজনটা ছিল, সেই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কায়ুম স্যার। আচ্ছা। তো এখানে দেখা যায় যে আমরা এরকম যারা জামদানি নিয়ে কাজ করেছেন বা যারা আর্ট এবং শিল্পের সঙ্গে জড়িত, তাদেরকেই কিন্তু এখানে আমরা নিয়ে আসি। রুবি গজনবী যিনি জামদানি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, উনি আমাদের এখানকার গেস্ট হিসেবে এসেছেন। মেইনলি এই যে জামদানি যে আমাদের একটা ঐতিহ্য, বা জামদানি বিশেষ করে অঞ্জনস যেই আয়োজনগুলি করে থাকে, যে আমরা পোশাক ডিজাইন করি, কিন্তু আমাদের পোশাক ডিজাইনে কিন্তু আমরা আমাদের ঐতিহ্য, আমাদের যে গর্ব করার মতো যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা আমাদের ডিজাইনে তুলে ধরি। আচ্ছা, এবার আমি একটু আসতে চাই ফ্যাশন শো সম্পর্কে, যে ফ্যাশন শোতে আসলে কি ধরনের ডিজাইনগুলো ছিল বা প্রাধান্য পেয়েছে, সেটা সম্পর্কে যদি একটু বলেন। এখানে ফ্যাশন শোতে আমরা যেটা তুলে ধরেছি, যে একটা হলো যে রূপগঞ্জে যারা জামদানি তৈরি করেন, যে তাঁতিদের ডিজাইন করা শাড়িগুলি সরাসরি আমরা ওইখানে তুলে ধরেছি। পাশাপাশি অঞ্জনসের ডিজাইনাররা জামদানি মোটিভ নিয়ে যে পোশাকগুলি তৈরি করেছে, বিশেষ করে সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, এগুলোও আমরা এই শোতে তুলে ধরেছি। এখানে দুইটা বিষয় যে আমরা কাজ করেছি এরকম, যে একটা হলো যে জামদানি যে শাড়ি, যে জামদানি শাড়ির যে ঐতিহ্য, এটা নিজেই একটা বড় ধরনের ডিজাইন এবং ক্যানভাস, এবং এটাকে আমরা তুলে ধরেছি তার নিজস্ব রূপে। আবার এই জামদানি মোটিভগুলি নিয়ে কিন্তু এখানকার ডিজাইনাররা দীর্ঘদিন ধরে এই কাজ করছে, এবং এটাকে আরো ব্যাপকতার রূপ দেওয়ার জন্যই কিন্তু আমরা এই আয়োজন করেছি। এবং সেখানে আমরা অনেক কিছু করেছি কিন্তু এই জামদানি মোটিভ দিয়ে, যে পাঞ্জাবি করেছি, সালোয়ার কামিজ, পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ক্রাফটস করেছি, জুয়েলারি বক্স, হোম টেক্সটাইল, কুশন কভার, এরকম বিভিন্ন জিনিস করেছি। যে আমরা বলতে চাই যে জামদানি মোটিভ তার নিজস্ব মতে এত সুন্দর একটা মোটিভ, যেটাকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে সেটিং করা যায় এবং ডিজাইন করা যায়। আচ্ছা, তো জামদানি কিনতে গিয়ে ক্রেতাদের মধ্যে একটা বিশেষ যে সমস্যাটা দেখা যায়, যে জামদানি আসলে প্রাইসটা হয়তো একটু বেশি, সেই ক্ষেত্রে প্রাইসের রেঞ্জটা আপনাদের এখানে কেমন থাকবে? একটা জিনিস জানতে হবে যে জামদানি কিন্তু পুরোটাই হাতে বুনন করা থাকে, এটার মধ্যে কিন্তু মেশিনের কোনো ছোঁয়া নেই, যে পুরো জিনিসটাই হাতে তৈরি করে। এখন এই ডিজাইন যত নিখুঁত হবে, যে এটা কিন্তু একটা সময়ের ব্যাপার, যে একটা জামদানি করতে 15-20 দিন থেকে শুরু করে 1 বছর 1.5 বছর পর্যন্ত লাগে, যে দুইজন কারিগর একটা জামদানি শাড়ি তৈরি করেন। তো যেই শাড়িটা তৈরি করতে 6 মাস সময় লাগে, আপনি শুধু দেখেন যে 2 জন লোকের মজুরি কত আসে। তো এমনিতে এখানে আমরা যে আয়োজন করেছি তাতে 8,000 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যাবে, তবে বেশিরভাগ শাড়ি হলো 8,000 থেকে 20,000 টাকার মধ্যে। আচ্ছা, মানে সব ধরনের ক্রেতারাই সেটা কেনার ক্ষমতা রাখবেন। আরেকটা বিষয় যে জামদানি যদি আপনি একটা ভালো কোয়ালিটি জামদানি কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে 10,000 টাকার উপরে কিনতে হবে, তাহলে আপনি একটা ভালো ডিজাইনের জামদানি পাবেন। কাজের মানের উপরে বা ডিজাইনার সেটিং এর উপরেই কিন্তু জামদানির মূল্যটা নির্ধারিত হয়। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, যে প্রত্যেক বাড়ি তো জামদানি যারা কিনেন তাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে অঞ্জনসের এই প্রদর্শনী, এবার কি মনে করছেন কতটুকু সাড়া ফেলতে পারে? আমরা কয়েকটা কারণে এই আয়োজনটা করে থাকি। প্রথমত একটি কারণ হলো যে আসলে জামদানির ঐতিহ্যটা যেন দীর্ঘদিন ধরে রাখা যায় এই দেশে, সেটা আমরা ভাবি। দ্বিতীয়ত যারা জামদানি পড়তে চান, যে তাদের জন্য এই আয়োজন, যে জামদানিটা যেন তারা সহজে খুঁজে পান, এবং আমরা কিন্তু সারা বছরই জামদানি বিক্রি করে থাকি। আর তৃতীয়ত যে বিষয়, যে
রূপগঞ্জে জামদানির যেই বিক্রয়টা সেটাও আমরা আসলে বাড়াতে চাই। বাহ। জামদানি কিন্তু শুধু যে আমাদের দেশে বিক্রি হয় তা না, জামদানি কিন্তু প্রচুর পরিমাণ রপ্তানি হয়। তারপরেও দেখা যায় যে এখানে যত দিন যাচ্ছে জামদানির বিক্রি কিন্তু একটু কমে যাচ্ছিল। তো ইদানিং সময়ে এসে মানুষের মধ্যে এই উইভিং এর যে শাড়ি এটার চাহিদা আগের তুলনায় বেড়েছে, এবং সেটা জামদানি বলেন, কাতান শাড়ি বলেন, টাঙ্গাইল শাড়ি বলেন, এগুলো কিন্তু ব্যবহার আবার একটু বাড়ছে। দেশীয় ঐতিহ্যের প্রতি মানুষ এখন একটু এই ঝুঁকে বাড়ার পড়েছে। পিছনেও কিন্তু দেশীয় ফ্যাশন হাউসগুলোর একটা বড় অবদান। মানে এই অঞ্জনস বলেন কিংবা অন্য যারাই সবাই মিলেই কিন্তু একটা প্রচেষ্টা চালাচ্ছে যে কিভাবে এই দেশীয় ঐতিহ্যগুলি ধরে রাখা যায় এবং এগুলোর মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেওয়া যায়। সহজলভ্য করা এবং আরো একটা বিষয় হলো যে আজকের যে বিক্রি কিংবা আজকের যে এইটাকে মানুষের কাছে তুলে ধরা, এটা কিন্তু শুধু আজকের জন্য না, এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া। যে জামদানি যদি আমার সময়ে হারিয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এটা সম্পর্কে জানবেই না। আমাদের এরকম অনেক ভালো ভালো জিনিস হারিয়ে গেছে, যে আমাদের মসলিন যে ঐতিহ্য ছিল সেটা এখন নাই। মসলিনেরই একটি পার্ট হলো জামদানি। তো এটা যেহেতু এখন আমাদের টিকে আছে, আমরা চাই যে এটা যেন চিরদিন থাকে, মানে একটা দীর্ঘ সময় ধরে যেন এই জামদানি মানুষের কাছে বাংলাদেশ যতদিন থাকে যে জামদানিও যেন থাকে। এবং জামদানি তো এবার আমাদের দেশের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে, সেটা বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, এটা অনেক বড় একটি পাওয়া। তো এবার আমি একটু আসতে চাই যে অঞ্জনসের অন্যান্য ডিজাইন সম্পর্কে, যেহেতু ফেব্রুয়ারি মাস সামনেই এবং ফেব্রুয়ারি মাস মানেই অনেক রকম অকেশন, কি ধরনের কালেকশন থাকবে এবার অঞ্জনসে? 21শে ফেব্রুয়ারি নিয়ে আমরা একটা বড় আয়োজন করি সবসময়, বিশেষ করে ওই সময় আমাদের যে পোশাকের আয়োজনটাকে থাকে সেটাকে আমরা বলি পোশাকে বর্ণমালা। এটা আমরা অনেক দিন ধরে এই আয়োজনটা করছি, পোশাকে বর্ণমালা। তো ওইখানে দুই ধরনের পোশাক থাকে। একটা হলো যে ওই একটা ডিজাইনের পার্ট থাকে যেগুলি শুধুমাত্র আমরা বর্ণমালা দিয়ে করে থাকি, আর এমনিতে রঙের যে বিষয় যে সাদা কালো এই দুইটা বেশি প্রাধান্য পায়, পাশাপাশি লাল, তিনটি রং নিয়ে আমরা সবসময় 21শে ফেব্রুয়ারি আয়োজন করে থাকি। তো বর্ণমালা দিয়ে বেশিরভাগ ডিজাইন হয়, মানে মোটিভটাই বর্ণমালা থাকে। আরেকটা হলো যে বিভিন্ন ধরনের মোটিভ দিয়ে সাদা কালো রং দিয়ে আমরা ডিজাইনগুলি করে থাকি। আমরা দেখেছি যে 21শে ফেব্রুয়ারি যে আয়োজন, এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্রি হয় শাড়ি। তো শাড়ির উপরে সবচেয়ে বেশি আমরা জোর দিয়ে থাকি, পাশাপাশি শিশু কিশোরদের পোশাক, বিশেষ করে স্কুলে অনেক প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলিতে বাচ্চারা সাদা কালো পোশাক পরে যায়, বা এখন সব স্কুলেই দেখা যায় এই ধরনের কিছু না কিছু আয়োজন করে। আর আয়োজনের একটা অন্যতম কারণই কিন্তু যে যারা 21শে ফেব্রুয়ারির বিশেষ দিনটিকে উদযাপন করতে চায় তাদের জন্যই কিন্তু আমাদের 21শে ফেব্রুয়ারি আয়োজন। প্রতি বছর মতো এবারও আমরা একটা বড় আয়োজন করেছি এবং আমার ধারণা ক্রেতাদের ভালো লাগবে। আর যেটা বলছিলেন যে ফেব্রুয়ারি শুরুতে যে বসন্ত, ভ্যালেন্টাইন, যে এখানেও কিন্তু একটা উৎসব, যে আমরা এতদিন বলতাম যে ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব, তারপরে আসলো বৈশাখ, যে বৈশাখও একটা আমাদের বড় উৎসব। এখন আমরা দেখছি যে ঈদ বৈশাখের পরেই হলো ফেব্রুয়ারি মাস, এখানে প্রথম 15 দিন একটা উৎসব হলো যে এই বসন্ত এবং ভ্যালেন্টাইন, এবং পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি। আমরা একটা সময় 21শে ফেব্রুয়ারিকে আমাদের শোক দিবস ভাবতাম, কিন্তু এখন কিন্তু আর 21শে ফেব্রুয়ারিটা আমাদের শুধু শোকের নয়, কারণ এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমাদের একটা অর্জনের, আমাদের একটা গৌরবের। তো সেই দিনটিকে আমরা যাতে আসলেই সত্যিকার অর্থে আমাদের যে এত বড় অর্জন, সারা পৃথিবীতে একমাত্র বাংলাদেশিদেরই এই অর্জন আছে, আর কারোর জন্য এই অর্জন নেই। তো এই বাঙালি জাতি বাংলাদেশিদের জন্য এই আমাদের যে অর্জনটা, এই দিনটাকে সুন্দরভাবে উদযাপনেরই এই আয়োজন। বাহ, চমৎকার। তো আগামী বছর নিশ্চয় জামদানি বিপণন প্রদর্শনী সম্পর্কে এখনই কি কোনো পরিকল্পনা করা হয়েছে, নাকি নাও হতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে? না, আমাদের এমনিতে পরিকল্পনা আছে যে আমরা আগামী বছরও করব, এবং আগামী বছর যেহেতু আমাদের পঞ্চমবারের মতন হবে, তো আমরা চিন্তা করেছি যে এই আয়োজনের মানে এই প্রদর্শনী শেষ হওয়ার পরে আমরা কাজ শুরু করব, এই জন্য যে আমরা একটু বড় আকারে করতে চাই আগামী বছর। যে এটা আমাদের এখন পর্যন্ত প্ল্যান, যে আমরা পঞ্চম যে জামদানি প্রদর্শনী হবে সেটা অনেক বড় করে করতে চাই। বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো কথা বলে। আর কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জামদানিকে নিয়ে আপনাদের যে প্রচেষ্টা সেটা সব সময় সফল হোক, এই প্রত্যাশা থাকলো। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আর এতক্ষণ যারা দেখলেন সবাইকে অঞ্জনসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটা বিষয় যে আপনারা আসবেন, এই
আপনারা যদি এই জামদানি প্রদর্শনীতে আসেন তাহলে আমাদের উৎসাহ বাড়বে এবং ভবিষ্যতে আমরা এটাকে আরও সুন্দরভাবে আয়োজন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।